আমাদের আজকের ক্লাসে যেটা আলোচনার বিষয় রয়েছে ব্যাকরণের, সেটা হলো আমাদের ধ্বনি পরিবর্তন, এই চ্যাপ্টারটা। তো আমরা ধ্বনির শ্রেণী বিভাগে করেছি যে ধ্বনি মূলত দুই প্রকার, বিশেষ করে বিভাজ্য ধ্বনিগুলো। তো স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। তো ধ্বনির যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো একদিক থেকে স্বরধ্বনি ঘটিত পরিবর্তন আছে, আবার ব্যঞ্জন ধ্বনি ঘটিত পরিবর্তন রয়েছে। আবার অন্য দিক থেকে কিভাবে ধ্বনিটা বদলাচ্ছে সেই প্রকৃতির ওপর নির্ভর করে আবার ধ্বনি পরিবর্তনকে আলাদা আলাদা কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন কোনো কোনো ক্ষেত্রে ধ্বনির আগম ঘটছে আমরা দেখতে পাবো, যেগুলোকে আমরা স্বরাগম, ব্যঞ্জনাগম, এই জাতীয় ধন্যাগম, বর্ণাগম, এই জাতীয় নামে বিশেষিত করি। কিছু ক্ষেত্রে আছে ধ্বনি লোপ পাচ্ছে, যেটাকে আমরা স্বরলোপ, ব্যঞ্জন লোপ বা ধ্বনি লোপ, সমাক্ষর লোপ এর মধ্যেই পড়ে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ধ্বনিগুলো জায়গা বদলাচ্ছে, যেখানে বসার কথা ছিল সেখানে না বসে অন্য জায়গায় বসছে। এগুলোকে ধ্বনির স্থানান্তর বলছি আমরা। তো এই স্থানান্তর এর মধ্যে অপিনিহিতি আছে, যেখানে হ্রস্ব ই, হ্রস্ব উ, এই ধ্বনিগুলো তাদের জায়গা ছেড়ে অন্য জায়গায় বসে। এছাড়া আমরা বলতে পারি বর্ণ বিপর্যয় বা বিপর্যাস, যেখানে আমরা দেখতে পারি যে ধ্বনিগুলো নিজেদের পারস্পরিক জায়গা বদল করছে। আর এক রকম ধ্বনির পরিবর্তন আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে কখনো কখনো দেখতে পাই ধ্বনিটার রূপটাই বদলে গেল, যেটাকে আমরা ধ্বনির রূপান্তর বলতে পারি, যার মধ্যে পড়ে স্বরসঙ্গতি, ব্যঞ্জন সঙ্গতি মানে সমীভবন, এগুলো। যেখানে একটা ধ্বনি বদলে যায়, তার কিছু কারণ থাকে। তো যাই হোক, আমরা সবাই কম বেশি ধ্বনি পরিবর্তনের এই সূত্রগুলো বা এই রীতিগুলো সম্পর্কে কম বেশি জানি সবাই। তো এক পলক একটু চটপট এগিয়ে যাব আমরা স্টাডি ম্যাটেরিয়ালটাকেই উপর থেকে দেখতে দেখতে যাব। আমি ধরে নিচ্ছি যে বেশিরভাগই ধ্বনি পরিবর্তনের রীতিগুলো সম্পর্কে কম বেশি জানি আমরা। সেই কারণে আমি স্টাডি ম্যাটেরিয়ালটাকে জাস্ট একবার করে রিমাইন্ড করতে করতে যাব, দেখতে দেখতে। এরপরে যদি এমন কেউ থেকে থাকো যার বুঝতে অসুবিধা হয়েছে বা কোনোটাতে বুঝতে পুরোপুরি পারোনি বা আরেকটুখানি ডিটেলসে বোঝালে ভালো হয়, যদি এরকম কেউ থেকে থাকো, নির্দ্বিধায় তোমরা আমাকে পার্সোনালি জানাবে। আমি তোমাদের জন্য আলাদা করে বা এই ক্লাসটাকেই রিপিট করব কখনো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো আমরা এক পলক একটু সূত্রগুলো সম্পর্কে বেসিক জিনিসটা জেনে নেব। এরপরে আমরা উদাহরণগুলোকে প্র্যাকটিস করতে থাকবো সপ্তাহে একটু একটু করে, ঠিক আছে? আমি প্রথমে কয়েকটা প্রশ্ন একটু তোমাদেরকে করি, তোমরা সেই অনুযায়ী একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। ধরো একটা শব্দের মধ্যে কোনো ধ্বনি বদলে যায়, এর পিছনে কি কি কারণ থাকতে পারে? কেন একটা ধ্বনি হঠাৎ করে বদলে যায়, কি কি কারণ থাকতে পারে? একটা দুটো কারণ একটু লেখো না। ভৌগোলিক কারণ, ওকে, ভেরি গুড। দ্রুত উচ্চারণ, সেটা কারণ। সামাজিক কারণ, শ্রবণজনিত কারণ, বা সুন্দর। শ্রবণ যন্ত্রে ত্রুটি ঘটলে এটা ঘটে। আঞ্চলিকতা, ঠিক আছে। উচ্চারণের সুবিধার জন্য, হ্যাঁ, ওকে। সামাজিক কারণ, শারীরিক কারণ, ওকে, এভাবেও কারণ নির্ণয় করা যায়। উচ্চারণ জনিত, শ্রবণ জনিত, ঠিক আছে।
দ্রুত উচ্চারণ, ভিন্ন ভাষার প্রভাব, ভেরি গুড, ঠিক আছে। আঞ্চলিকতা, দ্রুত উচ্চারণ, আচ্ছা। পূর্ণধ্বনির সাহচর্য, ওকে। বাগযন্ত্রের ত্রুটি, ঠিক, ওকে। কে রিপ্লাই করলে? সুমি, রূপা, বামাপদ, নন্দন, হাবিবুর, মামনি, নন্দন, মনিকা, রূপা, হাবিবুর, মুনিরা, মনিকা, মামনি, রূপা, আচ্ছা, হাবিবুর, বৈশালী, ওকে। জ্যোৎস্না, আচ্ছা, শকুন্তলা, ওকে, ভেরি গুড। তোমাদের নামগুলো মোটামুটি ভাবে এই কদিন ক্লাসে আমি যা বুঝলাম, তোমাদের নামগুলো আমার কাছে কমন মনে হয়। মানে মোটামুটি যে কোনো সময় তোমাদের রিপ্লাই গুলো দেখা যায়। বাকিরাও চেষ্টা করো কমেন্ট করতে, যাতে করে আসলে আমি এখানে বসে না খুব বেশি নাম চোখে পড়ে না, তার ফলে নামগুলো আসলে এই আমার এখানে হাইড করা থাকে। তার ফলে কি হয় যে অ্যাকচুয়ালি নামগুলো চোখে না পড়লে আমি তো তোমাদের দেখতেও পাই না আমি। তার ফলে কি হয় যে তোমাদের এক্সিস্টেন্সটা সেভাবে আমার নজরে আসে না। ওকে, আচ্ছা। পূজা চৌধুরী, ভেরি গুড। জিহ্বার জড়তার জন্য, ওকে, ঠিক আছে। চলো, তাহলে ধ্বনি পরিবর্তনের কারণগুলো সম্পর্কে আমাদের মোটের উপর একটা ধারণা আছে। ধ্বনি পরিবর্তনের সূত্রগুলো, ধরো ধ্বনির আগমন ঘটতে পারে স্বরধ্বনিতে। স্বরধ্বনির উদাহরণ কি কিছু দেওয়া যাবে? আগমন ঘটিত, স্বরধ্বনির আগমন ঘটিত কিছু উদাহরণ। স্থান থেকে আস্তানা, স্কুল, ওকে, ওকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যে শব্দটা পরে তৈরি হয়েছে সেটা বললেও হবে। যেমন স্কেল, স্কেল, আচ্ছা, স্কেল, আচ্ছা। স্তাবল, আস্তাবল, ওকে, ওকে। স্টেশন, আস্পর্ধা, ওকে। স্ত্রী, ওকে। স্টিমার, আচ্ছা, গুড, ঠিক আছে। ব্যঞ্জনধ্বনির আগমন জনিত কোনো উদাহরণ? ব্যঞ্জনধ্বনির আগমন, বেঞ্চ থেকে বেঞ্চি, এটা ধ্বনি স্বরধ্বনির আগমন হলো। ব্যঞ্জনধ্বনির আগমন, ওঝা থেকে রোজা, ওকে। সু থেকে রসু, ওকে। ফলাহার, ফলাহার, আচ্ছা, ফলাহার, আচ্ছা। স্ফটিক থেকে ফটিক, এগুলো কি ধ্বনির আগমন না লোপজনিত হলো? আচ্ছা। অম্ল থেকে অম্বল, এখানে কি স্বরধ্বনির আগমন ঘটলো না? মামলেট, আচ্ছা। নানা থেকে নানান, ওকে। উপকথা থেকে রূপকথা, ওকে। স্নান থেকে সিনান, আচ্ছা, এটাও স্বরধ্বনি ঘটিত। ঠিক আছে, ওকে। আমরা এগোই এবার, হ্যাঁ। তারপরে ওই সংক্রান্ত আরো প্রশ্ন পরপর এগোনো যাবে, আরো আলোচনা। দেখা যাচ্ছে কি? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দেখো, তাহলে আমরা আজকে ধ্বনি পরিবর্তন নিয়ে কথা বলি। কারণ আছে আর রীতি আছে, কারণ থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে বক্তার জিহ্বার জড়তা, জিহ্বা সংক্রান্ত, এটা শারীরিক কারণের মধ্যে পড়ে।
শ্রবণ যন্ত্রের শ্রবণ শক্তির অপ্রখরতা বা শ্রবণ শক্তি জনিত কিছু ত্রুটি, শ্রবণ যন্ত্র জনিত। আরাম প্রিয়তা, দ্রুত উচ্চারণ, ব্যক্তি বিশেষে উচ্চারণের অনুকরণ, অনেক সময় অন্যের উচ্চারণটাকে অনুকরণ করে করা হয়। পরিচিত অন্য ভাষার ধ্বনির প্রভাব আছে, ভৌগোলিক অবস্থানজনিত কারণ আছে, আরো অন্যান্য কারণ তোমরা যেগুলো উল্লেখ করেছো। তাহলে এই কারণগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে, পরীক্ষাতে এই সংক্রান্ত প্রশ্ন দিতে পারে। ধ্বনি পরিবর্তনের রীতিটা, ধ্বনির আগম মানে আগমন ঘটে, স্বরাগম আছে, স্বরভক্তি আছে, ব্যঞ্জনাগম আছে, এগুলো আছে। আচ্ছা, ধ্বনির লোপ, এর মধ্যে স্বরলোপ আছে, ব্যঞ্জন লোপ আছে, সমাক্ষর লোপ আছে, এগুলো। ধ্বনির রূপান্তর, ধ্বনি একটা ধ্বনি থেকে অন্য ধ্বনিতে পরিবর্তন হয়ে যায়, মানে রূপান্তর হয়ে যায়। এক মিনিট। তার মধ্যে রয়েছে স্বরসঙ্গতি, অভিশ্রুতি, সমীভবন, বিষমীভবন, নাসিক্যীভবন। জিনিসগুলো কি পরে নিশ্চয়ই একবার আলোচনা করব। ধ্বনির স্থানান্তরের মধ্যে রয়েছে অপিনিহিতি আর বিপর্যস। স্থানান্তর। আচ্ছা, আগমজনিত পরিবর্তনের মধ্যে দেখো, উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে, মধ্যে বা শেষে স্বরধ্বনির আগমন ঘটে। শুরুতে, মধ্যে বা শেষে স্বরধ্বনির আগম ঘটে। যেমন স্কুল থেকে স্কুল, এখানে শুরুতে স্বরধ্বনি এসেছে। স্বরাগম তিন প্রকার, আদি, মধ্য, অন্ত। স্বাভাবিকভাবেই অন্ত বানানটা লক্ষ্য করবে, হ্যাঁ, অন্ত স্বরাগম। আচ্ছা, আদি স্বরাগম যেখানে শুরুতে আসে, মধ্য স্বরাগম যেখানে মাঝখানে আসে, নয়ন থেকে নয়ান, এই যে আটা এসেছে। আর শব্দের শেষে আসে অন্তঃস্বরাগমে, লিস্ট থেকে লিস্টি, এখানে শেষে ইটা, এই শেষে বসেছে, ইটা শেষে বসেছে, সেটা আমরা লিখি আগে বাট উচ্চারণ হয় শেষে। তাহলে এই হচ্ছে স্বরাগমের ব্যাপার। এরপরে রয়েছে স্বরভক্তি। দেখো, যুক্ত ধ্বনির উচ্চারণ ক্লেশ লাঘব করার জন্য, মোদ্দা কথা, দুটো ব্যঞ্জনের মাঝে একটা স্বরধ্বনি এলে ধ্বনি দুটোকে পৃথক করা হয়। তাহলে যুক্ত ধ্বনি হতে হবে। যুক্ত ধ্বনি কি? যখন এই রকম আমরা দুটো ব্যঞ্জন ধ্বনিকে, বা দুইয়ের বেশিও দেখা যায়, পাশাপাশি পাবো। কর্ম, এই যে যুক্ত ব্যঞ্জনের বিষয়টা হচ্ছে র, যেটা রেফ আকারে রয়েছে, আর ম, এর মাঝখানে কোনো স্বরধ্বনি নেই। তাই কর্মটাকে ভাঙলে দাঁড়ায় ক, অ, র, ম, অ, এদের মাঝখানে কোনো স্বরধ্বনি নেই। এটাকে চেঞ্জ করে হলো কি করম, এখানে র আর ম এর মাঝখানে স্বরধ্বনি আছে। স্বরধ্বনি আছে বলেই এরা আলাদা হয়ে বসতে পেরেছে, আদারওয়াইজ আলাদা হয়ে বসতে পারতো না। সেক্ষেত্রে ক, অ, র, অ, ম, তার মানে এই ম আর র এর মাঝখানে এই অ এর আগমন ঘটেছে। ভক্তি শব্দের অর্থ বিভাজন। স্বরভক্তি কথার অর্থ হচ্ছে স্বর সহযোগে বিভাজন, স্বরধ্বনি সহযোগে বিভাজন। কাকে বিভাজন? এই র আর মকে, মানে যুক্ত ধ্বনিকে বিভাজন করা হয়। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে স্বরভক্তির আর এক নাম কি? স্বরভক্তির আর একটা নাম কি? তোমরা কমেন্ট করে জানাও। স্বরভক্তির আর একটা নাম কি? বিপ্রকর্ষ। ভেরি গুড। আচ্ছা, মধ্য স্বরাগম। ওকে, তাহলে স্বরভক্তিকে মধ্য স্বরাগমে কি হয়? যেখানে মাঝখানে স্বরধ্বনি আগমন ঘটে, তাই না? মধ্য স্বরাগমে যেখানে মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে। তাহলে মধ্য স্বরাগম আর স্বরভক্তি এক জিনিস তো? কমেন্ট করে জানাও। মধ্য স্বরাগম আর স্বরধ্বনি। অরুণিমা বলছে না। কেন নয় অরুণিমা? আরো অনেকে বলছে না। ওরে বাবারে, তাহলে অডিও ব্যবহার করে উত্তর দাও। হাত তোলো, আমি জিজ্ঞাসা করব।
ওকে, কেউ হাত তোলে না কেন? মধ্যস্বরাগম ও স্বরভুক্তি একই, রূপা বলছে। ওকে, আচ্ছা, ওকে। যারা বলছো না এক নয়, তারা কেউ একজন হাত তোলো, অথবা লিখে জানাতেও পারো, কোনো অসুবিধা নেই, বাট মুখে বললে চট করে উত্তর দিতে পারো, আমাদেরও সুবিধা হয়। আছো কেউ যারা না বলছো? তাদের মধ্যে কেউ একজন মুখে বলো যে এই কারণে স্বরভক্তি আর মধ্যস্বরাগম এক নয়। তোমাদের লজিকটা শুনি। মামনি লিখছে হ্যান্ড রেইজ অপশনটা পাচ্ছি না। ও, হ্যান্ড রেইজ করার, তোমার মোবাইলের স্ক্রিনের ওপর হাত দাও, দেখবে, টাচ করো, দেখবে ওখানে হাতের একটা চিহ্ন আছে, সেটার উপর ক্লিক করলেই হাত তোলা হয়ে যাবে। বা হয়তো কোথাও লেখা ওঠে রেইজ ইওর হ্যান্ড, এরকম কিছু। আচ্ছা, তাহলে মামনি তুমি বলো দেখি, মাইক্রোফোন অন করে তুমি বলো, শুনি। প্রীতিলতা বলছে মধ্যস্বরাগম স্বরভক্তি বিপ্রকর্ষ সম্ভবত একই। ওকে, গুড। মামনির অন হচ্ছে না মাইক্রোফোন, কেন অন হচ্ছে না? এরে, অন্য কেউ আছো যারা বলতে পারো যে এক নয়? লিখবো? হ্যাঁ, লিখতে পারো। ওকে, তাহলে আমরা এরপরে চলে যাই। স্বরভক্তিটা বোঝা গেল, এরপর হচ্ছে ব্যঞ্জন আগম। আচ্ছা, ব্যঞ্জন আগম যথারীতি ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটবে। এখানেও শব্দের শুরুতে আসতে পারে, মাঝখানে আসতে পারে, শেষে আসতে পারে। আদি ব্যঞ্জনাগমের একটা উদাহরণ দিতে পারবে? আদি ব্যঞ্জনাগম যেখানে শব্দের শুরুতে আসছে, মধ্য ব্যঞ্জনাগম, অন্ত ব্যঞ্জনাগম। আগে আদি ব্যঞ্জনাগমের একটা উদাহরণ দাও। আদি ব্যঞ্জনাগমের উদাহরণ: অমলেট থেকে মমলেট, উপকথা থেকে রূপকথা। ওকে, ভেরি গুড। আম থেকে রাম, ওজা থেকে রোজা। ওকে, উই থেকে রুই। বাহ, সুন্দর। উপকথা থেকে রূপকথা। ওকে, তাহলে আমার মনে হয় এটা বোঝানোর আর তেমন কিছু নেই, তাই না? শব্দের শুরুতে ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটবে। দেখো, উপকথা থেকে রূপকথা, উপ, এখানে উটা তো আছেই, রূপতে দেখো রয়ে উ আছে, আর রটা এসে যোগ হয়েছে। আমটা হয়েছে রাম, এখানে আ একই আছে, শুধু এখানে একটা র এসে যুক্ত হয়েছে। র, অ, র যোগ আ সমান সমান রা। ওঝা থেকে রোজা, এখানেও দেখবে রটা অ্যাড হয়েছে। উই থেকে রুই, একই জিনিস। উপকথা থেকে রূপকথা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে হাবিবুর বলছে সব মধ্যস্বরাগম স্বরভুক্তি, কিন্তু সব স্বরভুক্তি মধ্যস্বরাগম নয়। আসলে স্বরভুক্তি আর মধ্যস্বরাগম এক নয়। কেন এক নয়? কারণ মধ্যস্বরাগমে মাঝখানে একটা স্বরধ্বনির আগমনটাই প্রধান, এই হচ্ছে মধ্যস্বরাগম, সেখানে স্বরধ্বনি একটা আসতে হবে। কিন্তু স্বরভক্তি কি? স্বরভক্তি হচ্ছে একটা যুক্ত ধ্বনি থাকতে হবে, মানে দুটো ব্যঞ্জন ধ্বনি একসঙ্গে অ্যাটাচ হয়ে বসতে হবে, এবং একটা স্বরধ্বনি এসে সেই ব্যঞ্জন দুটোকে আলাদা করে দেবে, যুক্ত ব্যঞ্জনকে ভেঙে দুই দিকে সরিয়ে দেবে। এটা হচ্ছে প্রধান। তার মানে স্বরভক্তিতে একটা স্বরধ্বনি আসে, তাই এটাকে আমরা মধ্যস্বরাগমের মধ্যে ফেলবো, কারণ মধ্যস্বরাগমে স্বরভক্তির আগমন ঘটে মাঝখানে, এখানে মাঝখানে স্বরভক্তি স্বরধ্বনি আসে।
কিন্তু সব স্বরভক্তি মধ্য স্বরগম হতে পারে না। তার কারণ কি? সরি, সব মধ্য স্বরগম স্বরভক্তি হতে পারে না। তার কারণ সব মধ্য স্বরগমে ওই দুটো একটা যুক্ত ব্যঞ্জন ভেঙে যাওয়ার ব্যাপারটা নাও থাকতে পারে। যেমন নয়ন থেকে নয়ান, ভেবে দেখো, নয়ন, ওখানে নয়ন থেকে নয়ান, এখানে একটা আ এসে যুক্ত হয়েছে। ভেবে দেখো, যার সাথে যুক্ত হয়েছে সেখানে কোনো নয়ন, এখানে কোনো যুক্ত ব্যঞ্জন ছিল? ছিল না, কোনো যুক্ত ধ্বনি এখানে নেই। তো এটাকে আমরা বলছি মধ্য স্বরাগম, কিন্তু এটাকে আমরা স্বরভক্তি বলতে পারছি না, কারণ এখানে এই আ ধ্বনিটা যে এসেছে, এসে কোনো যুক্ত ধ্বনিকে আলাদা করে। ওকে, কাঞ্চি থেকে কাইচি, এখানে দেখো রস্বইটা এলো, কাঁচি, কয় চন্দ্রবিন্দু আকার, চয় রস্ব ইকার, কাচি, এখানে এসেছে কাইচি, জাস্ট রস্বইটা এসেছে, এখানে কোনো যুক্ত ধ্বনি আলাদা হয়নি। এই হচ্ছে গিয়ে বিষয়। ওকে, আবার আমরা ওখানে চলে যাই। আশা করি দেখা যাচ্ছে। তো এখানে দেখো, সব স্বরভক্তি মধ্য স্বরাগম, কিন্তু সব মধ্য স্বরাগম স্বরভক্তি নয়। তার কারণ মধ্য স্বরাগমে স্বরধ্বনি আসে, কিন্তু স্বরভক্তিতে অবশ্যই যুক্ত ধ্বনিকে ভাঙার জন্য আসতে হবে। মধ্য স্বরাগমে সবসময় যুক্ত ধ্বনিকে ভাঙার জন্য আসে না। ওকে, আচ্ছা, ব্যঞ্জনাগমে, আদি ব্যঞ্জনাগমে উই, রুই, উপকথা, রূপকথা আর অজস্র উদাহরণ তোমরা দিয়েছিলে। মধ্য ব্যঞ্জনাগম, মাঝখানে অম্ল থেকে অম্বল, এখানে মাঝখানে এসেছে, সেটা হচ্ছে এই বটা। পোড়া থেকে পোড়ার মুখী, এই রটা। আচ্ছা, অন্ত ব্যঞ্জনাগম শব্দের শেষে আসে। নানা থেকে নানান, এখানে এই নটা এক্সট্রা এসেছে। সীমা থেকে সীমানা, এই নটা এক্সট্রা এসেছে। এইটাকে বলছে অন্ত ব্যঞ্জনাগম। আচ্ছা, এরপরে ধ্বনির লোপজনিত পরিবর্তন। তাহলে লোপজনিত পরিবর্তনের মধ্যে যথারীতি স্বরলোপ, সেই আদি মধ্য অন্ত। আদি স্বরলোপের মধ্যে অলাবু থেকে অলাউ থেকে লাউ। অলাবু থেকে যখন অলাউ হয়েছিল, তখন দেখো এখানে অন্ত ব্যঞ্জন লোপ ছিল, এই বটা লুপ্ত হয়েছিল। তাহলে অলাবু থেকে অলাউ, এখানে হয়েছে অন্ত ব্যঞ্জন লোপ। আবার এই অলাউ থেকে লাউ, এই অংশটাতে হয়েছে আদি স্বরলোপ। দেখো লক্ষ্য করে, অটা লোপ পেয়েছে। তাহলে অলাবু থেকে অলাউ, এখানে অন্ত ব্যঞ্জন লোপ। আর অলাউ থেকে লাউ, সেখানে আদি স্বরলোপ। এই জিনিসটা মাথায় রাখবে। আছিল থেকে ছিল, এখানে শুরুর আটা লোপ পেয়েছে। অপিধান থেকে পিধান, শুরুর অটা লোপ পেয়েছে। আছিল, এখানে আ লোপ পেয়েছে। আচ্ছা, মধ্য স্বরলোপ শব্দের মাঝখানে হবে গামোছা থেকে গামছা। লক্ষ্য করে দেখো, এখানে ময়ের সাথে যে ওকারটা ছিল, এখানে সেই ওটা নেই, তার মানে ও লোপ পেয়েছে, ওটা লোপ পেয়েছে। আচ্ছা, এরপরে অন্ত স্বরলোপ শব্দের শেষে স্বরধ্বনির লোপ ঘটে। যেমন রাশি থেকে রাস, রাশি, এই ইটা শব্দের শেষে ছিল, সেইটা এখানে এসে লোপ পেয়েছে। এই হচ্ছে গিয়ে স্বরলোপ। একই রকম ভাবে আমরা ব্যঞ্জন লোপ করতে পারি। শুরুতে যখন ব্যঞ্জন লুপ্ত হয়, যেমন শুরুতে ব্যঞ্জন লোপ হলে আদি ব্যঞ্জন লোপ। স্থান থেকে থান, এখানে দেখো এই শটা লোপ পেয়েছে, এখানে স ছিল, লোপ পেয়েছে। আর এইটা অ্যাকচুয়ালি আগে থ হিসাবে কাউন্ট হতো, তাই এই থা আর নটা থান হিসাবে বসে রয়েছে। মধ্য ব্যঞ্জন লোপ, মজদুর থেকে মজুর, এখানে এই দটা এখানে পুরোপুরি লোপ পেয়েছে। উটা দেখো এখানে রয়েছে, আর দটা লোপ পেয়ে গেছে। আচ্ছা, অন্ত, মধু থেকে মৌ, এখানে দেখো শেষের ধটা লোপ পেয়েছে, মধু থেকে মৌ। তাহলে স্বরলোপ, ব্যঞ্জন লোপ সবকটাতেই আদি মধ্য অন্ত তিনটে ফর্ম আছে। এরপরে হ লোপ। হ লোপটাতে কি হয়, যেখানে হটা লুপ্ত হয়, শিয়ালদহ থেকে শিয়ালদা, তাহলে এই হটা লুপ্ত হয়ে গেছে। ফলাহার থেকে ফলার, এখানে দেখো মাঝখানের এই হটা এখানে লুপ্ত হয়ে গেছে।
অ্যাকচুয়ালি এই হ লোপ এটা ব্যঞ্জন লোপেরই মধ্যে পড়ে, কিন্তু আলাদা করে আমাদের যেহেতু ব্যাকরণে হটাকে উল্লেখ করে দিয়েছে, তাই আমরাও এই হটাকে এখানে উল্লেখ করছি, এই হচ্ছে বিষয়, আর কিছু নয়। এগুলো তো হ যেহেতু একটা ব্যঞ্জন ধ্বনি, তাই এটারও যে লোপটা সেটা আমাদের ব্যঞ্জন লোপের মধ্যেই পড়া উচিত। শিয়ালদহ থেকে শিয়ালদা এটা হতো অন্ত ব্যঞ্জন লোপ, ফলাহার থেকে ফলার এটা হতো মধ্য ব্যঞ্জন লোপ। এই হচ্ছে ব্যাপার। এরপর বলছে সমাক্ষর লোপ, এটাও এটাও অ্যাকচুয়ালি ব্যঞ্জন লোপের মধ্যে পড়ে, যদিও একটু সূক্ষ্ম পার্থক্য আছে, কারণ সম অক্ষর লোপ এটা সব তোমার কি বলে ধ্বনি নয়, পুরো অক্ষরটা লোপ পাচ্ছে। যেমন বর দিদি থেকে বড়দি, এই যে দিটা, এই দিটা পুরোটাই লোপ পেয়েছে, এটাকে বলছে অক্ষর। সম অক্ষর মানে একই ধরনের অক্ষর, তার মধ্যে একটা লোপ পাচ্ছে। ঠাকুর দাদা থেকে ঠাকুরদা, দুটো দা ছিল, তার মধ্যে একটা লোপ পাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে ধ্বনির লোপ জনিত, যেখানে রয়েছে স্বরলোপ আর ব্যঞ্জন লোপ। মূলত এই দুটোই হ লোপ ও ব্যঞ্জন লোপের মধ্যে পড়ে, সমাক্ষর লোপও মোটামুটি ব্যঞ্জন লোপের মধ্যেই পড়ে। আচ্ছা, ধ্বনির রূপান্তর জনিত, এবার রূপের বদল ঘটছে। তার মধ্যে রয়েছে স্বরসংগতি। স্বরসংগতি একটা জটিল প্রক্রিয়া, এটাকে বোঝার আগে আমরা অপিনিহিতিটা বুঝে নিই। তাই চলো, আমি ইয়ে হয়ে গেল, মানে অভিশ্রুতি বলতে গেছিলাম, সেটা নয়। আচ্ছা, স্বরসংগতিতে কি আছে? উচ্চারণের সুবিধার জন্য একই শব্দের পাশাপাশি দুটো বিষম স্বরধ্বনি যদি একটা অপরটার প্রভাবে বা পরস্পর পরস্পরের প্রভাবে বদলে গিয়ে সঙ্গতি রক্ষার চেষ্টা করে। দেশি থেকে দিশি, এখানে কি হলো? দয়ের সাথে এ ছিল, শয়ের সাথে ই ছিল, চেঞ্জ হয়ে গিয়ে দুটো ইতে পরিণত হলো। তাহলে এ আর ই দুটো আলাদা ধরনের ধ্বনি। এ আর ই আমরা লক্ষ্য করে দেখবো, মনে আছে সেই উঁচু নিচু হিসাবে আমরা স্বরধ্বনির শ্রেণী বিভাগ করেছিলাম। সেখানে ছিল ই, উ, এ, ও, এরকম ছিল না? এরকম ছিল এ, অ, আ, এরকম ছিল। তার মানে ই, উ উচ্চ স্বর, আর আটা হচ্ছে নিম্ন স্বর, এটা হচ্ছে উচ্চ মধ্য। তাহলে আমাদের জিভকে একবার উপরে যেতে হচ্ছে দয়ের সঙ্গে ইটা উচ্চারণের জন্য, তারপরে আবার শয়ের সাথে দয়ের সাথে এ উচ্চারণ হচ্ছিল, শয়ের সাথে ইটা উচ্চারণ হচ্ছিল। জিভকে দুবার, একবার নিচে একবার উপরে যেতে হচ্ছিল। তাই উচ্চারণের সুবিধার জন্য, আমাদের আরামের জন্য আর কি, ওখানে দেখবে ধ্বনি পরিবর্তনের কারণে একটা পয়েন্ট আছে আরাম প্রিয়তা বা উচ্চারণের সুবিধা। উচ্চারণের সুবিধার জন্য আমরা কি করেছি? এই দুটোকে সমান লেভেলে নিয়ে এসেছি। তার মানে জিভটা একই সমরেখায় পরপর দুটো স্বরধ্বনিকে উচ্চারণ করে দিতে পারে। এই হচ্ছে ব্যাপার। তাই ই আর এর মধ্যে যে দূরত্ব ছিল, সেই দূরত্ব ভেঙে গিয়ে এটা ইতে পরিণত হয়ে গেল, তাহলে সমান লেভেলে চলে এলো। তার ফলে আমাদের জিভের কষ্টটা কমে গেল। এই হচ্ছে ব্যাপার। দেশি থেকে দিশি, তাহলে এক্ষেত্রে দেখতে হয় যে কার জোর বেশি, প্রথমটার না দ্বিতীয়টার। তাহলে যার জোর বেশি সে নিজে টিকে থাকবে, অন্যজনকে চেঞ্জ হয়ে তার মতো হতে হবে। এখানে দেখা যাচ্ছে ইটার জোর বেশি, তাই ই তার জায়গায় সমহিমায় বিরাজ করছে, আর এটার জোর কম, তাই এ চেঞ্জ হয়ে ইতে পরিণত হয়েছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই প্রভাবের উপর ডিপেন্ড করে তিন ভাগে ভাগ করা যায়, প্রগত, পরাগত আর অন্যান্য। প্রগত কি? যেখানে প্রথমটার জোর বেশি, মিথ্যা থেকে মিথ্যে, এখানে দেখো ই আর আ, এখানে সেটা হয়েছে ই আর এ। লক্ষ্য করে দেখো ই একদম উচ্চ আর আ হচ্ছে নিম্ন, তাহলে এই দুটোর এতটা পথ জীবকে অতিক্রম করতে হয়। একবার এই ওপরে তুলতে হয় নিজেকে, আবার একবার আজ জন্য নিচে নামাতে হয় জীবকে। এর জন্য উচ্চারণে একটু আরাম আনার জন্য কি করা হয়? চেঞ্জ করে দুটো কাছাকাছি আসবে, কিন্তু দেখা গেল এখানে ই এর জোর বেশি, তাই ই তার জায়গায় টিকে আছে আর আ কে বদলে দিয়েছে, বলছে আমি তোকে নেব না, তুই যদি ট্রান্সফার হয়ে, মানে তুই যদি নিজের রূপ পরিবর্তন করে আমার কাছাকাছি আসতে পারিস তবে হবে। তখন
এই আ এর নিজের রূপটা বদলে এতে পরিণত করলো, মানে এইখানে একটা স্টেপ, দুটো স্টেপ উপরে চলে গেল। এইবার ই বলছে ঠিক আছে, এইটুকু জিনিস আমরা না হয় অ্যাডজাস্ট করে নেব। ই থেকে আ যতটা দূর তার থেকে এ কাছে, তাই ই থেকে ই তার জায়গায় টিকে থাকলো, আর এখানকার আটা এতে এসে পরিণত হলো। মোদ্দা কথা হচ্ছে এই। পরাগততে কি হয়, দ্বিতীয়টার জোর বেশি থাকে। সোনা থেকে সোনা, এখানে আটার জোর বেশি, ও টিকে রয়েছে। এখানে উ দেখো, এই যে উ, তার মানে এতটা গ্যাপ রয়েছে ওদের মধ্যে, ব্যবধান। সেই ব্যবধানটা কমিয়ে এখানে দ্বিতীয়টা, এর জোর বেশি, ও টিকে রয়েছে। এই উটাকে ও বানিয়ে দিয়েছে, এই উটাকে বানিয়ে দিয়েছে ও। তার ফলে কি হয়, এই উটাকে ও করে দিয়েছে, তার মানে খানিকটা কাছে চলে এসছে আগের তুলনায়। তো এই জন্য সোনা থেকে সোনা। একই রকম অন্যন্য মানে দুটোই দুটোর প্রভাবে বদলে যায়, দুটোরই সমান প্রভাব, সেক্ষেত্রে কেউ কাউকে ছাড় দেয় না। এই জন্য একটা সময় কি হয়, দুজনেই ক্লান্ত হয়ে দুজনেই বদলে গিয়ে নতুন দুটো স্বর এসে যায়। পোষ্য থেকে পুষ্যি, এখানে ও ছিল আর এখানে অ ছিল। ও হচ্ছে এই, অ হচ্ছে এই, এদের মধ্যে মারপিট শুরু হয়ে গেল। শেষে কি হলো, এরা দুজনে আর কেউই আসতে পারলো না পাওয়ারে। সেইখানে কি হলো, একটা উ আর একটা ই চলে এলো। এই হচ্ছে ও, উ, আর এই হচ্ছে ই। এদের মধ্যে একটু ডিস্টেন্স ছিল, কিন্তু উ আর ই একই উচ্চতায় বিরাজমান, ফলত কষ্টটা এদের দুজনকে উচ্চারণ করতে গেলে একটু কম। এছাড়া অনেকে অন্যন্য বলে, মধ্যগত বলে একটা ভাগ করে থাকেন, অনেক বইয়ে পাওয়া যায় মধ্যগত। মধ্যগত মানে যখন দুই দিকে দুটো থাকে, যেমন বিলেতি থেকে বিলিতি। এই ক্ষেত্রে আমরা বলতে পারি না যে এই এটা তো এখানে ইতে পরিণত হয়েছে। এই এটা যে ইতে পরিণত হয়েছে সেটা কার প্রভাবে, এই বি এর প্রভাবে না এই তয়ের সাথে যে ই আছে এর প্রভাবে। যদি আমরা বলতে চাই বয়ের সাথে যে ই আছে এর প্রভাবে এই এটা ইতে পরিণত হয়েছে, তাহলে সেক্ষেত্রে হবে প্রগত স্বরসঙ্গতি। কিন্তু কেউ বলতে পারে না না, এই বি এর প্রভাবে হয়নি, হয়েছে এই তি এর এই ই এর প্রভাবে। সেক্ষেত্রে যদি এই তয়ের ই এর প্রভাবে লটার একারটা ইতে পরিণত হয়, সেক্ষেত্রে বলতে হবে তয়ের জোর বেশি, তাই লয়ের একারটা বদলে গেছে। সেক্ষেত্রে এটাকে বলতে হতো পরাগত। তো এখন আমরা বুঝতে পারছি না তো যে কোনটার প্রভাবে এটা ইতে পরিণত হয়েছে। তার জন্য পণ্ডিতরা অনেকে বলতে চাইছেন যে একটা কাজ করা যাক, এদের দুজনেরই মিলিত প্রভাবে, কারণ দুজনেই ই, এরা দুজনেই বললো ভাই এ যদি এতে থাকে আমাদের একটু প্রবলেম, তাহলে একে আমাদের সমকক্ষ করে ফেলি। তখন এরা দুজনেই প্রেসার ক্রিয়েট করলো, তারপরে তার যে স্বরধ্বনি সেটা এই এ কে হটিয়ে দিয়ে ও এদের মতো একজনকে মানে ই কে গ্রহণ করলো। এইভাবে এই দুইয়ের প্রভাবে এই লটা পরিবর্তন হলো, তাই এটাকে বলা হয়েছে মধ্যগত স্বরসঙ্গতি, মানে বাইরের দুটোর প্রভাবে মাঝখানের স্বরটা সঙ্গতি বিধান করেছে। অনেকে এরকম বলে থাকেন, তোমরা পরিস্থিতি অনুযায়ী অ্যান্সার করবে। আচ্ছা, এরপরে হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতি বোঝার আগে আমরা একটু অপিনিহিতিটা বুঝে নেব, যেটাকে আমরা বলছি এই যে ধ্বনির স্থানান্তর জনিত পরিবর্তনের মধ্যে ফেলছি। শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জনযুক্ত কোনো ই বা উ ধ্বনি থাকলে অনেক সময় সেই ই বা উ নির্দিষ্ট স্থানের পূর্বে উচ্চারিত হয়। ধরে নেওয়া যাক বলিয়া, তাহলে দেখো ব, অ, তারপরে ল, ই, এই অংশটা দেখো, তারপরে অন্তস্থ অ আর আ। এবারে হবে কি, এই হ্রস্ব ই তার জায়গা থেকে আগে উচ্চারিত হচ্ছে, তাহলে আগে মানে কি, এই লয়ের আগে হবে, এই জন্য উচ্চারণ হচ্ছে বইল্লা। এবার দেখো ব, অ একই আছে, এই ইটা এবার আগে চলে এসছে, এজন্য বইল অন্তস্থ আ, বইল্লা। ওকে, জাস্ট এই ইটা লয়ের পরে ছিল, লয়ের আগে চলে গেল। এই বলছে যে নির্দিষ্ট স্থানের পূর্বে উচ্চারিত হয়েছে, এইটা হচ্ছে অপিনিহিত। সাধু থেকে সাউদ, এখানে সাধু ধয়ের পরে উ ছিল,
কিন্তু সেই উটা ধয়ের আগে চলে এসেছে সাউথে। তার মানে এখানে ধ্বনির যেখানে বসার কথা ছিল তার থেকে আগে এসে ব্যবহৃত হয়। এই রকম ক্ষেত্রে হ্রস্ব ই আর হ্রস্ব উ এদের যদি এই রকম ঘটনা ঘটে তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি অপিনিহিতি হয়েছে। পূর্ববঙ্গে প্রচলিত বঙ্গালী উপভাষায় অপিনিহিতির অধিক প্রচলন দেখা যায় স্বাভাবিকভাবে। আচ্ছা, এই অপিনিহিতির পরবর্তী স্তরকে অনেকে বলেন অভিশ্রুতি। অপিনিহিতির ফলে যে ই বা উ ধ্বনিটা আগে চলে আসে এবং আরো বেশ কিছু পরিবর্তন ঘটায় ওই শব্দের মধ্যে, সেই সমস্ত প্রক্রিয়া এক জায়গায় জড়ো করে সেটাকে আমরা নাম দিয়েছি অভিশ্রুতি। তার মানে অভিশ্রুতি কোনো একটা নির্দিষ্ট প্রক্রিয়া না, অনেকগুলো প্রক্রিয়ার একটা মিক্সচার। যেমন রাইক্ষা থেকে রেখে, রাইক্ষা এটা অপিনিহিতির ফলে এই হ্রস্ব ইটা আগে চলে এসেছে। ওকে, এবার সেখান থেকে রেখে হয়েছে, তার মানে কি হয়েছে দেখো, র আ ই খ য় অন্তস্থ আ, এতগুলো ধ্বনি ছিল, সেখান থেকে এই রটা টিকে আছে। এ, এখানে দেখো এ নেই। খ, খটা টিকে আছে, এখানে দেখো এ নেই। তার মানে এখান থেকে শুধু দুটো ধ্বনি বজায় রেখেছে নিজেদের, আর বাকিগুলো বদলে গেছে। বদলে গিয়ে উল্টো মানে এটা ওটা বিভিন্ন রকম ধ্বনি নিয়ে এসেছে এ এ। তাহলে কি করে এটা হলো? এর পিছনে অনেকগুলো স্তর আছে, এই তিনটে স্তর। রাইক্ষা থেকে রেক্ষা, এখানে কি হয়েছে, এই আ আর ই মিলে সন্ধি হয়েছে, সেই সন্ধির ফলে এতে পরিণত হয়েছে। ওকে, এই দুটোর সন্ধির ফলে এতে পরিণত হয়েছে, সেই জন্য রাই হয়ে গেছে রে, আর তারপরে ক্ষয়জফলা আকার রেক্ষা। এবার এই রেক্ষা থেকে হয়ে গেছে রেক্ষে, এখানে স্বরসঙ্গতি হয়েছে। দেখো রেক্ষা, এখানে একার এখানে আকার, এখানে সেই দুটো সব মানে সামঞ্জস্য বিধান করে রেক্ষে, এখানে স্বরসঙ্গতি হয়েছে। এ আর আ ছিল, সেটা দুটো এতে পরিণত হয়েছে। এরপরে রেক্ষে থেকে রেখে, এখানে কি হয়েছে, এই অন্তস্তটা লোপ পেয়েছে, রেক্ষে থেকে রেখে। এই হচ্ছে ব্যাপার। তার মানে রাইক্ষা থেকে যে রেখে এসেছে সেটা ডিরেক্ট আসেনি, মাঝখানে এরকম আরো কিছু প্রক্রিয়া রয়ে গেছে বা স্টেপ রয়ে গেছে। এই জন্য অভিশ্রুতিকে কোনো একটা নির্দিষ্ট প্রক্রিয়া বলা যায় না। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে হয়েছে সন্ধি, এখানে হয়েছে স্বরসঙ্গতি, এখানে হয়েছে ব্যঞ্জন লোপ। তাহলে একটা অভিশ্রুতির মধ্যে এই তিনটে আলাদা আলাদা রূপ আমরা দেখতে পাচ্ছি, পরিবর্তন দেখতে পাচ্ছি। ওকে, এটা রাঢ়ী উপভাষার অন্যতম বৈশিষ্ট্য। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এরপরে সমীভবন, এখানেও ধ্বনি রূপান্তর ঘটে। পদ্ম থেকে পদ্ম, পদ্ম থেকে পদ্ম, এখানে দয়ের পরে ম, এখানে দুটো দ হয়ে গেছে। তার মানে দ আর ম ছিল, সেই দুটোকে চেঞ্জ করে হলো পদ্ম। তার মানে দ আর দ, দুটো আলাদা ব্যঞ্জন ধ্বনি একে অপরের প্রভাবে বা দুজনই দুজনের প্রভাবে একই জাতীয় ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হয়, বা একই বর্গেরও বলতে পারি আমরা অনেক সময় পরিণত হয়। এটা সমীভবনের জাস্ট ব্যঞ্জন ব্যঞ্জন সংস্করণ আর কি। ওটা ছিল স্বরসঙ্গতিটা ছিল স্বরের ক্ষেত্রে, সমীভবনকে বলা হয় ব্যঞ্জন সঙ্গতি, কারণ এটা ব্যঞ্জন বর্ণের মধ্যে সঙ্গতি বিধান করে। আচ্ছা, সমীভবন যাদের তিন প্রকার, প্রগত, পরাগত, অন্যান্য। প্রগততে প্রথমটার জোর বেশি, এই জন্য দ টিকে আছে, আর মটা চেঞ্জ হয়ে দতে পরিণত হয়েছে। পরাগত দ্বিতীয়টার জোর বেশি থাকবে, কর্ম থেকে কম্ম, এখানে দেখো মটা ঠিকই আছে, কিন্তু আগের যে র, সেই র এর জায়গায় একটা ম রয়েছে। ওকে, এরপরে হচ্ছে কুৎসিত থেকে কুৎসিত, এখানে দুজনই ত আর স নিজেদের মধ্যে মানে সমান এদের প্রভাব রয়েছে, ফলত দুজনই মারপিট করে কেউই সিংহাসন টিকিয়ে রাখতে পারেনি। নতুন দুটো ধ্বনি ওদের ওইখানে এসে জড়ো হয়েছে, একই বর্গের, চ আর ছ। সেক্ষেত্রে কুটা একই আছে, এই অংশটা হচ্ছে চয় ছ, আর এই যে রস্য ইকারটা সেটা এরপরে এই যে বসেছে। ওকে, তাহলে প্রগত, পরাগত, অন্যান্য।
ওকে, এখানে এইভাবে আমরা করব। এরপর যে বিষমীভবন, এটা সমীভবনের বিপরীত প্রক্রিয়া। স্বাভাবিকভাবেই শব্দের মধ্যে দুটো সমধ্বনির একটি রূপান্তরিত হয়ে অন্য ধ্বনিতে অর্থাৎ বিষম ধ্বনিতে পরিণত হলে, শরীর থেকে শরীর জাস্ট উল্টোটা, এখানে দুটো র ছিল, একটা র রয়েছে আর একটা চেঞ্জ হয়ে অন্য ধ্বনিতে পরিণত হয়েছে। লাল থেকে নাল, এখানে দুটো ল ছিল, একটা ল চেঞ্জ হয়ে অন্য মানে একটু দূরের ধ্বনিতে গিয়ে পৌঁছাচ্ছে। মানে সমীভবনে কি হয়, দুটো আলাদা ধ্বনি একই রকম ধ্বনিতে পরিণত হয়, বিষমীভবনে দুটো একই রকম ধ্বনি আলাদা ধ্বনিতে বদলে যায়। নাসিক্যী ভবন, নাসিক্যী ভবনটা কি, কখনো কখনো উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে নাসিক্য ধ্বনি লুপ্ত হয় আর তার পূর্বের স্বরধ্বনিকে দীর্ঘ এবং অনুনাসিক করে দেয়। পঞ্চ, এখানে দেখো পঞ্চ, এখানে ছিল য় আর তার সাথে ছিল চ, এটা হচ্ছে পঞ্চ। এবার ঞ, এটা হচ্ছে নাসিক্য ধ্বনি, এই ধ্বনিটা লুপ্ত হয়ে যাবে, তাহলে পচ হয়ে যাবে এটা পঞ্চ। যদি ঞটা লুপ্ত হয় তাহলে কি হবে, পঞ্চ। এরপরে বলছে যে এই পূর্বের ধ্বনিটাকে দীর্ঘ করে দেয়, স্বরধ্বনিকে, পয়ের সাথে কি আছে, অ আছে, সেই অটাকে আ করে দেয়, দীর্ঘ করে দেয়। ই থাকলে রস্ব ই থাকলে দীর্ঘ ই হয়ে যাবে, ওকে, আ করে দেয়। আর কি হবে, বলছে যে অনুনাসিক করে দেয়, তার মানে এই যে আ, এর ওপরে যাবে চন্দ্রবিন্দু, তাহলে এটা অনুনাসিক হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, যে প্রক্রিয়াতে এটা করে সেটাকে নাসিক্যী ভবন বলে। নাসিক্য ধ্বনি লুপ্ত হবে, তারপরে কি হবে, ওই যে যে ধ্বনিটা লুপ্ত হয়েছে ই, তার ঠিক আগেই যে স্বরধ্বনিটা আছে সেটাকে দীর্ঘ করে দেবে। এখানে পয়ের সাথে স্বরধ্বনি ছিল অ, সেই ধ্বনিটাকে করে দেওয়া হলো আ, আর তারপরে তার উপরে আবার চন্দ্রবিন্দু পড়লো, মানে সেটাকে অনুনাসিক ভাবে উচ্চারণ করার কথা বলা হলো। এই সমস্ত প্রক্রিয়া একসঙ্গে মিলেমিশে যাওয়ার ফলে এটাকে আমরা বলি নাসিক্যী ভবন। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে বিপর্যাস। এখানে স্থানান্তর শব্দের বিপর্যাস, যখন শব্দ তার নিজের স্থান বদল করে, যেমন পিশাচ থেকে পিচাস, এখানে কি হচ্ছে, স আর চ, স 1 নম্বর, চ 2 নম্বর, এখানে সেই জায়গা বদল হয়ে 1 নম্বর আগে চলে এসছে, 2 নম্বর পরে চলে গেছে। তার মানে এখানে স আর চ নিজেদের মধ্যে জায়গা বদলে ফেলেছে, এইটাকে বলছি ধ্বনির স্থানান্তর। তাহলে আমরা প্রথম পর্বে এই কটাই পড়বো। ধ্বনির আগম, সেখানে আমরা পড়বো স্বরাগম, স্বরভক্তি, ব্যঞ্জনাগম। ধ্বনির লোপে পড়বো স্বরলোপ, ব্যঞ্জন লোপ, হ লোপ, সমাক্ষর লোপ। আচ্ছা, এরপরে ধ্বনির রূপান্তর, রূপান্তরে কি হবে, রূপটা বদলে যাবে, স্বরসঙ্গতি স্বরধ্বনির ক্ষেত্রে, ব্যঞ্জন তোমার কি বলে, নিচে বলি ব্যঞ্জন সংগতি অর্থাৎ সমীভবন, এটা ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে, অভিশ্রুতি, এখানেও ওই ধ্বনির রূপান্তর ঘটে, বিভিন্ন রকম রূপ পরিবর্তন হয়, অনেকগুলো পদ্ধতি থাকে তার মিলিত প্রভাবে, এই জন্য এটাকে এর মধ্যে ফেলা হয়েছে। বিষমীভবন, যেখানে ধ্বনিটা একই রকম ছিল এবার আলাদা হয়ে যাচ্ছে। নাসিক্যী ভবন, নাকে নাকে উচ্চারণ ঠিক হচ্ছে। নাসিক্যী ভবনে কি হয়, নাসিক্য ধ্বনিটা লুপ্ত হয় আর আমাদের ওই যে আগের স্বরধ্বনিটা ছিল সেটা রস্য থাকলে দীর্ঘ করে দেয় আর ওটাকে সানুনাসিক বা অনুনাসিক করে দেয়, নাকে নাকে উচ্চারণ হয়। এরপর হচ্ছে ধ্বনির স্থানান্তর জনিত, জায়গা পরিবর্তন করা, অপিনিহিতি ই আর উ তাদের আগে এসে বসে নিজের নির্ধারিত জায়গায়। বিপর্যাস, দুটো একই রকম ধ্বনি, দুটো ধ্বনি পাশাপাশি নিজেদের মধ্যে জায়গা এক্সচেঞ্জ করে নেয়। তো এই হচ্ছে মোটের ওপর বিষয়। এবার এইগুলোর ওপরে তোমাদের প্র্যাকটিস করতে হবে, আমি সেই প্র্যাকটিস সেটটা তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা চলো, আমি আজকে একটু সত্যি ক্লান্ত গো। এমন কি হলো কি, পড়াতে পড়াতে মাঝে মাঝে কেমন যেন একটা চোখটা আটকে আসছিল, কারণ ভেতরে আমি ঘেমে পুরো ভিজে গেছি। হ্যাঁ, মানে
ভেতরটা ভিজে আবার ঠান্ডাও হয়ে গেছে। জানি না জ্বর টর এসে যাবে কিনা বা কিছু। তো আজকে আমি এখানে রেখে দিচ্ছি গো। আমি সত্যি একটু ক্লান্ত আছি, সারাদিন খুব কষ্টের মধ্যে কেটেছে আর কি দিনটা। হুম, বৈষ্ণব পদের নোটটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি। সবাই ভালো থেকো, হ্যাঁ, শুভরাত্রি। যদি কারোর বুঝতে কোথাও অসুবিধা থেকে গেল বা আরেকটু স্পষ্ট করা দরকার ছিল, তাদেরকে আমি অন্য একটা সময় আবার সময় দেব। এটা নিয়ে তোমাদের আরো চর্চা চলবে। সবই তো শুরু হলো, আরো চর্চা চলবে। ওকে, শুভরাত্রি সবাইকে।